একটি ভয়াবহ ভাইরাস খুব দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়তেছে এবং ইতিমধ্যে 116টি দেশে এটি শনাক্ত করা হয়েছে। আমাদের পাশের দেশ ভারতও এই তালিকায় আছে। তবে স্বস্তির খবর হলো এখনো পর্যন্ত বাংলাদেশে এই ভাইরাসের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সতর্ক করেছে যে দ্রুত ব্যবস্থা না নিলে এই ভাইরাসটি বড় ধরনের মহামারীতে রূপ নিতে পারে। গত মাসে 14 আগস্ট WHO এর মহাপরিচালক ডক্টর টেড্রোস নিজেই ঘোষণা দেন যে এমপক্স নামের একটি বিপজ্জনক ভাইরাস, যা আগে কেবলমাত্র আফ্রিকার একটি নির্দিষ্ট দেশে সীমাবদ্ধ ছিল, এখন পুরো পৃথিবীর জন্য এটি একটি বড় হুমকি হয়ে উঠছে। এই ডেডলি এমপক্স ভাইরাসের একটি দুর্বল ভেরিয়েন্ট 2022 সালে সারা বিশ্বে ছড়িয়ে পড়ার চেষ্টা করেছিল, কিন্তু সম্প্রতি এর একটি নতুন এবং আরও শক্তিশালী স্ট্রেন দেখা দিয়েছে। এই স্ট্রেন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং সংক্রমণ ক্ষমতাও অত্যন্ত বেশি। কয়েক মাসের মধ্যে এটি সেন্ট্রাল আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো থেকে শুরু করে আফ্রিকার 12টি দেশ, ইউরোপের সুইডেন, সৌদি আরব এবং এমনকি পূর্ব এশিয়ার ফিলিপাইন পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে এই নতুন ভেরিয়েন্ট কোভিড-19 তুলনায় অন্তত 7 গুণ বেশি প্রাণঘাতী বলে মনে করা হচ্ছে, যা এটিকে একটি মারাত্মক হুমকির স্তরে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের উপপরিচালক দাউদ আদনান গত শনিবার আশ্বস্ত করেছেন যে বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো এমপক্স রোগী শনাক্ত হয়নি, তবে তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, কারণ এমপক্স অত্যন্ত সংক্রামক এবং খুবই দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আদনান বলেন, আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি যাতে এই রোগ বাংলাদেশে প্রবেশ করতে না পারে। বিমানবন্দর, নৌপথ এবং অন্যান্য সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আগত যাত্রীদের তাপমাত্রা স্ক্রিনিং শুরু করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এমপক্স প্রতিরোধে বাংলাদেশ উচ্চ সতর্কতায় রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে যে কোনো ধরনের এমপক্স লক্ষণ দেখা দিলে দ্রুত 16263 অথবা 10655 নম্বরে যোগাযোগ করতে বলেছে। প্রতিটি ভাইরাসের একটি টিপিং পয়েন্ট থাকে, যা এমন একটি সময়কে বোঝায় যখন ভাইরাসটি সংক্রমণের জন্য আদর্শ অবস্থায় পৌঁছে যায়। সাধারণত ভাইরাস মানবদেহে প্রবেশ করার পর 1 বা একাধিক বছর ধরে ইনকিউবেট করে, অর্থাৎ শরীরে চুপচাপ বসবাস করে এবং নিজেকে পরিবেশের সাথে খাপ খাওয়ায়। মানুষজন তখন বুঝতেই পারে না যে তার মধ্যে ভাইরাস আছে। ইনকিউবেশন পিরিয়ডের সময় ভাইরাসটি নিজেকে শক্তিশালী করতে শুরু করে, যাকে বিজ্ঞানীরা মিউটেশন বলে। মিউটেশন মানে হলো ভাইরাসের জিনের পরিবর্তন, যা তাকে নতুন ক্ষমতা এনে দেয়, যেমন মানুষের ইমিউন সিস্টেমকে দুর্বল করা বা আরও দ্রুত ছড়িয়ে পড়া। ভাইরাসটি তার এই মিউটেশনের মাধ্যমে শক্তিশালী হতে থাকে এবং এক পর্যায়ে এমন ভেরিয়েন্ট তৈরি হয় যা খুব দ্রুত বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ ছড়িয়ে দিতে সক্ষম। এই মিউটেশনগুলোই ভাইরাসকে তার টিপিং পয়েন্টে পৌঁছে দেয়, যেখানে ভাইরাসটি মহামারীতে রূপ নেওয়ার ঝুঁকিতে থাকে এবং নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়ে। 2022 সালে, আজ থেকে 2 বছর আগে, এমপক্স ভাইরাসের একটি তুলনামূলকভাবে কম মারাত্মক আউটব্রেক দেখা গিয়েছিল, যা প্রায় 1 লক্ষ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল। এর অর্থ হলো ভাইরাসটি তার ইনকিউবেশনের জন্য প্রচুর সময় পেয়েছে, যার মধ্যে এটি মিউটেশন ঘটিয়ে আরও শক্তিশালী হয়েছে। এই নতুন ভেরিয়েন্টটি এখন আগের তুলনায় অনেক বেশি ছোঁয়াচে এবং মারাত্মক, যা একাধিক দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। তো এখন প্রশ্ন হলো, এমপক্স ভাইরাসের টিপিং পয়েন্ট কি ফাইনালি এসে গেছে? মার্চ 2020 সালে কোভিডের ক্ষেত্রে যেমনটা হয়েছিল, আমরা কি ঠিক একই ধরনের ঝুঁকির মধ্যে আছি? এই ভাইরাসটি কিভাবে এত দ্রুত একটি আফ্রিকান দেশ থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে এবং কেন এত প্রাণঘাতী হয়ে উঠছে? তাহলে কি এটি আবারও আমাদেরকে লকডাউনের দিকে নিয়ে যাবে? আমাদের কাছে কি এর কোনো ভ্যাকসিন রয়েছে, নাকি আমরা আবারও আগের মতো অসহায় অবস্থায় পড়ব, যেমনটা আমরা কোভিডের সময় অনুভব করেছিলাম? আজকের এই ভিডিওতে আমি এই প্রশ্নগুলির উত্তর খুব সহজ ভাষায় বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আপনাদের কাছে তুলে ধরব। চলুন শুরু করা যাক। এই ভাইরাসের ইতিহাস শুরু হয় 1958 সালে, যখন ডেনমার্কের কিছু বিজ্ঞানী তাদের পোলিও ভ্যাকসিন পরীক্ষা করার জন্য সিঙ্গাপুর থেকে কিছু মাকাক বানর আমদানি করেছিলেন। যখন সেই বানরগুলো ডেনমার্কে পৌঁছায়, বিজ্ঞানীরা লক্ষ্য করেন যে একটি বানরে মারাত্মক ভাইরাল সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছে, যেমন তীব্র জ্বর, মাংসপেশির ব্যথা, ত্বকে ক্ষত ইত্যাদি। বিজ্ঞানীরা উদ্বেগের কারণে ওই বানরের ত্বকের ক্ষত থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন। ফলস্বরূপ তারা আবিষ্কার করেন যে বানরটি একটি নতুন ধরনের পক্স ভাইরাস দ্বারা আক্রান্ত। তখন এই ভাইরাসের নামকরণ করা হয় এমপক্স ভাইরাস, অর্থাৎ মাঙ্কি পক্স ভাইরাস বা বানরের ভাইরাস, কারণ এটি প্রথমবারের মতো একটি বানরের মধ্যে শনাক্ত করা হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই ভাইরাস প্রথমবার বানর থেকে মানুষের মধ্যে এলো এবং প্রায় 7 দশক পরে এমন কি ঘটলো যে এটি হঠাৎ এত মারাত্মক হয়ে উঠল? এমপক্স ভাইরাসের
ভাইরাসের প্রথম মানব সংক্রমণের ঘটনা ঘটে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর এক 9 বছর বয়সী দরিদ্র উপজাতি শিশুর মাধ্যমে, যার গোটা সম্প্রদায়ের বানরের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বা সংস্পর্শ ছিল। এই ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ভাইরাসটি বানর থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। সেই ছেলেটির এবং তার গোত্রের দেহ এই ভাইরাসের জন্য একটি ইনকিউবেশন পরীক্ষাগার হিসেবে কাজ করছিল, যেখানে এটি মানুষের দেহকে সংক্রমিত করার উপযোগী হয়ে ওঠার জন্য মিউটেশন শুরু করেছিল। এবং এই মিউটেশনগুলির মধ্যে একটি এতটাই নিখুঁত এবং মারাত্মক ছিল যে এটি সেই শিশুটির জীবন কেড়ে নিয়েছিল। এই মিউটেশন ভাইরাসকে মানুষের দেহের ইমিউন সিস্টেমকে অতিক্রম করার ক্ষমতা দেয় এবং তখন থেকে এটি মানুষের মধ্যে দ্রুত ছড়াতে শুরু করে। বাট আনফরচুনেটলি এটি ছিল কেবলমাত্র শুরু। ওই প্রথম সংক্রমণের পর এমপক্স ভাইরাসটি দুটি প্রধান গ্রুপ বা ক্লেডে বিবর্তিত হয়েছিল। প্রথমটি হলো ক্লেড 1, যা কঙ্গো বেসড ক্লেড নামে পরিচিত। এটি মূলত ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে সীমাবদ্ধ ছিল। দ্বিতীয়টি হলো ক্লেড 2, যা পশ্চিম আফ্রিকান ক্লেড নামে পরিচিত এবং যেমনটা নাম থেকেই বোঝা যায় এটি পশ্চিম আফ্রিকার দেশগুলোর মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করে। এখন আপনার জন্য একটি প্রশ্ন, বলুন তো এমপক্সের মধ্যে সবচেয়ে বিপজ্জনক ক্লেড কোনটি? এই চারটি দেখুন। এখানে 1970 সাল থেকে এখন পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত এমপক্স আউটব্রেকের একটি তালিকা রয়েছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে কোন মহামারী কোন ক্লেডের কারণে হয়েছে। স্বাভাবিকভাবে আপনি হয়তো ভাবছেন যে ক্লেড 2 সবথেকে বেশি ক্ষতিকারক, কারণ এটি অনেক বেশি দেশে ছড়িয়েছে এবং বেশি সংখ্যক প্রাদুর্ভাবের জন্য দায়ী। কিন্তু আপনার ধারণা ভুল। প্রথমত, ক্লেড 1-এ আক্রান্ত মানুষের মধ্যে ক্লেড 2 এর তুলনায় অনেক বেশি সিভিয়ার সিমটম বা লক্ষণ দেখা যায়। এই কারণে সংক্রমণের পর দ্রুতই এটি ধরা পড়ে, ফলে আক্রান্ত ব্যক্তিরা বেশি দূর যাতায়াত করতে বা অন্য দেশে যেতে পারেন না, যা এর বিস্তারকে অনেকটাই সীমিত করে রাখে। অন্যদিকে ক্লেড 2 তুলনামূলকভাবে মৃদু লক্ষণ দেখায়, ফলে আক্রান্তরা সহজেই অন্য দেশে যেতে পারেন এবং এটি সহজে শনাক্ত না হওয়ার কারণে বেশি দেশে ছড়িয়ে পড়ার সুযোগ পায়। তবে বেশি দেশে ছড়িয়ে পড়া মানেই এটি বেশি বিপজ্জনক, এটা একদম ভুল ধারণা। দ্বিতীয়ত, ক্লেড 2 এর সাথে অনেক দীর্ঘ সময় ধরে সংস্পর্শে থাকায় আমাদের শরীরের ইমিউন সিস্টেম এখন এর সাথে কিছুটা লড়াই করার কৌশল শিখে গেছে। কিন্তু ক্লেড 1 এখনো পর্যন্ত মূলত ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে সীমাবদ্ধ ছিল, তাই এটি অন্য দেশের জন্য একেবারেই নতুন। এর ফলে আমাদের ইমিউন সিস্টেম এখনো ক্লেড 1 মোকাবেলার জন্য একদমই প্রস্তুত নয়। এই কারণে আপনি দেখতে পাবেন যে ক্লেড 2 এর ক্ষেত্রে ফ্যাটালিটি রেট অর্থাৎ মৃত্যুর হার মাত্র 1%, অর্থাৎ সংক্রামিত 100 জনের মধ্যে একজন মারা যায়। কিন্তু ক্লেড 1 এর ক্ষেত্রে ফ্যাটালিটি রেট 10%, অর্থাৎ 100 জন আক্রান্তদের মধ্যে 10 জন মানুষ মারা যায়। অবশ্যই এই উচ্চ মৃত্যু হারের পিছনে কঙ্গোর দুর্বল স্বাস্থ্যসেবা পরিকাঠামো একটি কারণ হতে পারে, তবে 1% বনাম 10%-এর পার্থক্য যথেষ্ট বড়। এখন সমস্যা হলো 2024 সালে যে এমপক্স ভাইরাসটি ছড়িয়ে পড়ছে সেটি ক্লেড 1 এর ভেরিয়েন্ট, যা এখন কঙ্গোর বাইরে সারা আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার মধ্যেও ছড়িয়ে পড়তেছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ আসলে কতটা সুরক্ষিত? আমাদের কি সত্যি এই ভাইরাস নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত? দেখুন, 2 বছর আগে কম বিপজ্জনক ক্লেড 2 এর দ্বারা আক্রান্ত একজন কেরালার বাসিন্দা সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে ফিরেছিলেন। তখন মাত্র একজন আক্রান্তের মাধ্যমে 25 জন সংক্রমিত হয়েছিল এবং একজনের মৃত্যুও হয়েছিল। এখন কল্পনা করুন যদি বাংলাদেশেও এমনই কোনো অসাবধানতা ঘটে, তাও এমন সময়ে যখন ক্লেড 1 সবচেয়ে বিপজ্জনক ভেরিয়েন্টটি, যেটি চারিদিকে ছড়িয়ে পড়তেছে, এর ফলাফল কতটা ভয়াবহ হতে পারে তা কল্পনাও করা যায় না। জনসংখ্যার ঘনত্ব এবং সীমিত স্বাস্থ্যসেবা ব্যবস্থার কারণে আমাদের দেশ এই ধরনের চাপ আদৌ নিতে পারবে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। ওই লোকটি যিনি সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছিলেন, তিনি নিজে কখনো আফ্রিকায় যাননি, তবুও ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কিভাবে? খুবই সাধারণ, কারণ সংযুক্ত আরব আমিরাতে তিনি এমন একজনের সংস্পর্শে এসেছিলেন যিনি আফ্রিকা থেকে ফিরেছিলেন। তাই শুধু আফ্রিকা থেকে আসা মানুষদের পরীক্ষা করলেই চলবে না, অন্য দেশ থেকে আসা লোকেরাও ঝুঁকির মধ্যে থাকতে পারে। যদি আমরা এই মারাত্মক প্লেটকে বাংলাদেশে প্রবেশ থেকে আটকাতে চাই, তবে সবাইকেই পরীক্ষা করা উচিত। এখন আল্লাহর দয়া, জনগণের সচেতনতা এবং কঠোর সতর্কতামূলক পদক্ষেপই একমাত্র উপায় যা বাংলাদেশকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। এখন যদি এই ভাইরাস বিভিন্ন জাতিগত জনগোষ্ঠীর শরীরে মিউটেশন ঘটিয়ে তাদের দেহকে একটি প্রাকৃতিক পরীক্ষাগার হিসেবে ব্যবহার করতে শুরু করে, তাহলে ভবিষ্যতে আরও মারাত্মক ভেরিয়েন্ট তৈরি হতে পারে। এই নতুন ভেরিয়েন্টগুলি নির্দিষ্ট জনগণের জন্য আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে, ঠিক যেমনটি 1970 সালে আফ্রিকার কিছু উপজাতির সাথে ঘটেছিল। এই ভাইরাস ছড়াতে খুব বেশি কিছু লাগে না। যদি কোনো সংক্রামিত ব্যক্তি বা পশুর ত্বকে ক্ষত থাকে বা তারা কোনো বস্তু স্পর্শ করে, তবে সেই সংক্রামিত ব্যক্তি বা পশুর ক্ষত স্থানে স্পর্শ করে অথবা তারা যেই বস্তু স্পর্শ করেছে সেই বস্তুকে স্পর্শ করার মাধ্যমে সেই ভাইরাস ছড়িয়ে যেতে পারে। এছাড়া এই ভাইরাস যে ক্যাটাগরির অন্তর্গত তার
তারা যদি ঠান্ডা, অন্ধকার এবং আর্দ্রতা পায় তবে তারা কাপড়, টেবিল বা কাচের মতো বস্তুতে 15 দিনেরও বেশি সময় ধরে বেঁচে থাকতে পারে। উদাহরণস্বরূপ, যদি ট্রেনে ভ্রমণের সময় কোনো সংক্রামিত ব্যক্তি 10 দিন আগে কোনো আসনে বসে থাকে এবং তার ভাইরাস সে আসনে রয়ে যায়, তবে সেটি এখনো অন্যদের সংক্রামিত করতে পারে। আমাদের ট্রেন এবং অন্যান্য জনবহুল স্থানের ভিড়ের কথা চিন্তা করলে আপনি সহজেই বুঝতে পারবেন পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। এখন ধরুন, যদি এই ভাইরাস আপনার শরীরে প্রবেশ করে তাহলে আপনার কি অবস্থা হবে? কিভাবে বুঝবেন যে আপনার শরীরে ভাইরাসটি প্রবেশ করেছে কিনা? চলুন তা নিয়ে কিছু কথা বলি। এমপক্স ভাইরাসের দুটি স্ট্রেন রয়েছে, ক্লেড 1 এবং ক্লেড 2। তবে একটি ভালো খবর হলো এই দুই স্ট্রেনের লক্ষণগুলো প্রায় একই ধরনের হয়। পার্থক্য শুধু এতটাই যে ক্লেড 1 এর লক্ষণগুলো বেশি গুরুতর এবং প্রাণঘাতী হতে পারে, যেখানে ক্লেড 2 এর লক্ষণগুলো তুলনামূলকভাবে কম বিপজ্জনক। ভাইরাসের সংস্পর্শে আসা থেকে পূর্ণাঙ্গ সংক্রমণ হওয়া পর্যন্ত আপনার শরীর মূলত 3টি স্টেজ দিয়ে পার হবে। স্টেজ 1 ইনকিউবেশন পিরিয়ড, স্টেজ 2 প্রোড্রোম এবং স্টেজ 3 রেশিং। প্রথম ধাপ অর্থাৎ ইনকিউবেশন পিরিয়ডে এই ভাইরাস আপনার শরীরে প্রবেশ করে এবং শরীরে নিজেকে স্থায়ী করার চেষ্টা করে। সাধারণভাবে এই সময়টা 1 থেকে 2 সপ্তাহ স্থায়ী হয় এবং এতে কোনো লক্ষণ দেখা যায় না। অর্থাৎ এই সময় হতে পারে যে আপনার শরীরে ভাইরাস আছে কিন্তু আপনি জানতে বা বুঝতেও পারবেন না। এরপরেই আসে দ্বিতীয় ধাপ বা প্রোড্রোম। এই পর্যায়ে এমপক্সের প্রাথমিক লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে, যেমন জ্বর, ক্লান্তি, দুর্বলতা, মাথা ব্যথা, কাশি ইত্যাদি, যা সাধারণত যে কোনো ভাইরাল ইনফেকশনে দেখা যায়। তবে এই পর্যায়ে একটি অতিরিক্ত লক্ষণও দেখা যেতে পারে যা অন্যান্য ভাইরাল ইনফেকশনে দেখা যায় না, তা হলো লিম্ফেডেনোপ্যাথি। এই সময়ে গলার কাছে ব্যথাযুক্ত ছোট ছোট গাঁট তৈরি হয়, যা সোলন লিম্ফ নোডস হিসেবে পরিচিত। যদি আপনার অতিরিক্ত জ্বর, ক্লান্তি এবং গলার কাছে সেই লিম্ফ নোডসও দেখা যায়, তাহলে খুব সম্ভবত আপনি এমপক্স ভাইরাসে আক্রান্ত। এমন পরিস্থিতিতে আপনার দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এখন যদি আপনি এটিকে উপেক্ষা করেন এবং ঘরোয়া চিকিৎসায় ভরসা রাখেন, তাহলে আপনি খুব দ্রুতই তৃতীয় পর্যায়ে পৌঁছে যেতে পারেন, যা হলো রেশিং স্টেজ। এই ধাপে ভাইরাস আপনার শরীরে সম্পূর্ণরূপে সক্রিয় হয়ে ওঠে এবং বিশেষ করে ত্বকের কোষগুলোকে সংক্রমিত করতে শুরু করে। প্রথমে আপনি দেখতে পাবেন আপনার ত্বকে ফ্ল্যাট, শুকনা লিজনস তৈরি হচ্ছে, যাকে ম্যাকুলাস বলা হয়। এটি পরে ফুলে উঠতে শুরু করবে এবং পেপিউলস বা ছোট ছোট গাঁটের মতো হয়ে যাবে। এরপরে গাঁটগুলো পুঁজ ভরা ফুসকায় পরিণত হবে, যাকে বলা হয় ভেসিকেলস। এরপর ফুসকাগুলো ব্যথাযুক্ত হয়ে পুস্টুলসে পরিণত হবে। এই সব ধাপগুলি সাধারণত 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সম্পন্ন হয় এবং এরপরে আপনার থেকে আপনার আশেপাশের মানুষজনও আর নিরাপদ নয়, কারণ আপনার মধ্যে এই ভাইরাস ছড়িয়ে দেওয়ার ক্ষমতা চলে আসবে। এখন যদি আপনার বা যে কারো শরীরে এমপক্স ভাইরাসের লক্ষণ দেখা দেয় বা এই ভাইরাসে সংক্রমিত হয়, তবে কি করা উচিত? এই ব্যাপারে WHO এর কিছু গাইডলাইন রয়েছে যেগুলো অনুসরণ করা উচিত। দেখুন, সর্বপ্রথম তো আপনাকে আপনার পার্সোনাল হাইজিনের প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হবে এবং আপনার ঘরে বা আশেপাশে মহল্লায় যে কোনো জিনিস যেগুলোকে মানুষ বারবার স্পর্শ করে সেগুলোকে নিয়মিতভাবে স্যানিটাইজ বা জীবাণুমুক্ত রাখতে হবে। এন্ড দেন যখনই কারোর মধ্যে এমপক্সের লক্ষণ দেখা দেয়, সাথে সাথে সেই ব্যক্তির সঙ্গে সব ধরনের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে, এমনকি যদি সে পরিবারের সদস্য হয়। দেখুন, বিষয়টা বুঝুন, আমি বলতেছি না আপনার পরিবারের মানুষকে বাইরে ফেলে চলে আসেন, বরং তার সাথে সংস্পর্শ এড়িয়ে চলে তাকে আইসোলেট করে রাখেন। এটাতে তার জন্য ভালো হবে, আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য ভালো হবে। পাশাপাশি এই ভাইরাস এনিমালস এর মাধ্যমেও ছড়াইতে পারে, এজন্য স্ট্রে এনিমালস এর সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আপনার এমপক্স হয়, আপনার উচিত নিজেকে তৎক্ষণাৎ আইসোলেট করে ফেলা এবং ততদিন পর্যন্ত সামাজিক সংস্পর্শ এড়িয়ে চলা যতদিন না আপনার শরীরের সমস্ত রেশ বা লিজনস শুকিয়ে নতুন স্বাস্থ্যকর ত্বক তৈরি হয়। এর মাধ্যমে অন্যদের মধ্যে ভাইরাস ছড়াবে না। আর সম্পূর্ণভাবে সেরে ওঠার পরও when you are having sex, use condom at least up to 12 weeks, যাতে আপনার পার্টনার নিরাপদ থাকতে পারেন। প্লিজ রিমেম্বার, এই পুরো সংক্রমণ প্রক্রিয়ায় অবহেলা হলো সবচেয়ে বড় শত্রু। অন্তত আপনার কাছের মানুষদের জন্য হলেও আপনাকে এই কঠোর আইসোলেশন প্রোটোকলটি মেনে চলতে হবে। এই সব কিছুর মধ্যে একটি খুবই খুশির সংবাদ হলো, এই এমপক্স ভাইরাসের বিরুদ্ধে কিছু শক্তিশালী ভ্যাকসিন রয়েছে। তবে দুঃখের বিষয় হলো, এই ভ্যাকসিনের 88% আমেরিকা নিজেদের কাছেই রেখে দিয়েছে, যেখানে আক্রান্তের সংখ্যা আফ্রিকা বা অন্যান্য দেশগুলোর তুলনায়
অনেক কম। ইউএসএ হলো WHO এর সব থেকে বড় আর্থিক সহায়তাকারী। আফ্রিকাতে বাড়তে থাকা কেসগুলোর জন্য যেখানে ইউএসএ কে ফান্ড এবং ভ্যাকসিন প্রেরণ করা উচিত ছিল, সেখানে উল্টো যাদের ভ্যাকসিন প্রয়োজন নেই তারাই সেই ভ্যাকসিন মজুত করে বসে আছে। তবে সম্প্রতি ইউরোপিয়ান কমিশনের হেলথ ইমার্জেন্সি প্রিপেয়ারনেস রেসপন্স হেরা এবং একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাভারিয়ান নর্ডিক আফ্রিকাকে প্রায় 2,15,000 ডোজ ডোনেট করার উদ্যোগ নিয়েছে, যা আরো আগে ইউএসএ এবং WHO এর করা উচিত ছিল। কিন্তু আফ্রিকার সমস্যা তো আর আমেরিকার সমস্যা না, যেমনটা আমাদের সমস্যাও আমেরিকার সমস্যা হবে না। যে কারণে আমাদের নিজেদেরকে খুবই সতর্ক থাকতে হবে এবং আল্লাহর কাছে পানা চাইতে হবে। মেইন বিষয় হচ্ছে, যদি রোগের মূল শিকড়কে সমাধান করা না যায়, তাহলে যতই নিজেদের দেশে ভ্যাকসিন মজুত করে রাখা হোক না কেন, এমপক্স কে আটকানো যাবে না। এখানে মূল সমস্যা হচ্ছে আফ্রিকায়, এবং তাদেরকে সহযোগিতা করে এই ভাইরাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করা সব দেশের লক্ষ্য হওয়া উচিত। কারণ পানির নল বন্ধ না করে সেই পানি মোছার চেষ্টা করে কোনো লাভ নেই। সুতরাং সমস্যার মূল শিকড়কে সমাধান করা জরুরি। এট লাস্ট গাইজ, আমাদের সবাইকে রেডি থাকতে হবে, সচেতন নাগরিকের মতো দায়িত্ব পালন করতে হবে, যাতে আমরা ভাইরাসের বিস্তার যতটা সম্ভব সীমাবদ্ধ রাখতে পারি। এতে প্রাণহানির সংখ্যাও কমবে। তাই এই ভিডিওটি যতটা সম্ভব বন্ধু বান্ধব এবং পরিবার পরিজনের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।